কনস্টিটিউশনের প্রস্তাবনা কেউ মানে সংশোধন করার জন্যই প্রস্তাব করছে। হ্যাঁ, আচ্ছা আমি একটু তাহলে 142 অ্যাভয়েড করবো কি করে? না 142 তারপরে আবার হবে, শিশির মানে যখন কনস্টিটিউশনটা আমরা অ্যামেন্ডেড করে ফেলবো তখন তো 142 তে যেতেই হবে, সেই লেজিটিমেসিটা ওখানে আসবে। এখন আমরা করছি প্রস্তাবের জন্য একটা গণভোট হচ্ছে, গণভোটে জনগণ বলবে যে হ্যাঁ আপনারা এটা করবেন, করার পরে আমাকে আবার 142 অ্যাপ্লাই করতে হবে, বিকজ প্রিয়াম্বল সহ অন্যান্য আর্টিকেলগুলোর ক্ষেত্রে আমরা হাত দিচ্ছি। সেক্ষেত্রে সালাউদ্দিন ভাই, আমি একটু ইন্টারজেক্ট করতে বাধ্য হচ্ছি টাইমের কারণে আর কি। আপনি ইন্টারফেয়ার করবেন না, এটা সলিউশন করেন। কি এই বিষয় সলিউশন তো আমি একা করতে না না, এই যে জন্য আর কি একটু স্পেয়ার করেন। আর কোনো কোয়েশ্চেন আছে? এই প্রশ্নটা কিন্তু একবার উঠবে যে যে জিনিস আপনি ডাইরেক্টলি করতে পারেন না সেই জিনিস আপনি ইনডাইরেক্টলি করার চেষ্টা করছেন। আমি আমরা যতই বলবো চাচ্ছি, করে ফেলেছি এবং করব, এই প্রশ্নটা হচ্ছে মেইন। যেহেতু করার জন্য জনগণ অনুমোদন দিচ্ছে, করার পরে আবার 142-তে যেতে হবে, সেই মৌলিক বিষয়গুলো যেহেতু আমরা টাচ করছি। আমরা যে জুলাই সনদের মধ্যে সংবিধানের প্রস্তাবনায় কিছু পরিবর্তনের কথা বলছি, তো সেটাকে জুলাই সনদের অন্তর্ভুক্ত হলে সেখানে 142 টাচ হয়ে যাচ্ছে না? এখানে আমি শেষে একটু শেকায়েত করি, প্রস্তাব করা সংবিধান অ্যামেন্ডেড হয়ে যাওয়া এক কথা নয়। তো সেহেতু আমরা প্রস্তাব করছি, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ফেলছি না, ভবিষ্যতে করব, এই জন্য 142 এখানে দরকার। প্রস্তাব তো ভ্যাকুয়ামে নাই, টাচ প্রস্তাব তো আমরা জানি, প্রস্তাব একটু ইন্টারভিউ করি। তাহলে কি হবে? হোয়াট ক্যানট বি ডান ডাইরেক্টলি? আমরা জনগণের কাছে প্রস্তাব করছি যে সংবিধানের এই সমস্ত বিষয়গুলো, যেটা মৌলিক বিষয়গুলো টাচ করবে, সেগুলো পরিবর্তন করতে চাই। আমি জনাব সালাউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তাকে অনুরোধ করছি। জনাব সালাউদ্দিন আহমদ। ধন্যবাদ। না, জামাত ইসলামের সুপার লয়ার আমার ভাই শিশির মুনির এবং তুষার এনসিপির। আচ্ছা, জেনে খুশি হলাম। এবং সবাই যেভাবেই হোক মজা করে বললেও কনস্টিটিউয়েন্ট পাওয়ার যখন দিয়েছে তখন বলতেই হয়। যদিও আমাকে শুরু করতে হবে যারা কনস্টিটিউয়েন্ট পাওয়ার এবং অ্যামেন্ডিং পাওয়ার অফ দিস গভর্নমেন্ট নিয়ে কথা বলেছে, সেটা একটু না বললে এটা রেকর্ডে থেকে যাবে। তা আমি বলবো, আচ্ছা, যারা বলেছেন প্রথম দিক থেকে তারা কনস্টিটিউশনের উপরে অনেক নলেজ রাখেন, সেটা নো ডাউট, কিন্তু কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলতে গেলে এটা হচ্ছে গণপরিষদ হিসাবে পাওয়ার দেওয়া। কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসাবে বলা হয় পিপলস উইলের পাওয়ার দেয়া, এবং সেটার জন্যেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়ে থাকে, মানে এট দি ইভেন্ট অফ দি ইন্ডিপেন্ডেন্স অফ এনি কান্ট্রি অথবা ইন এনি আদার ইভেন্ট যখন ন্যাশনাল কনসেনসাস হয়। তো এখানে সেটা অ্যামেন্ডিং পাওয়ারও দেয়া আছে বলে মনে করছেন, এবং সেই ক্ষমতা বলে এই গভর্নমেন্ট কনস্টিটিউয়েন্ট এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অথবা কনস্টিটিউশনাল অর্ডার করতে পারে বলে একটা বক্তব্য দিয়েছেন। তো এখানে মূল কথা হলো 5th of August জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে। তো সেই অভিপ্রায়কে কার্যকর করার জন্য আমরা সবাই সংবিধানের আশ্রয় নিয়েছি এবং আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি। সেই অনুসারে সরকার গঠিত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীদের শপথ গ্রহণের জন্য সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে, সেই হিসাবে সরকার গঠিত হয়েছে। তো এইখানেই অভিপ্রায়ের বাস্তবায়ন হয়েছে, এবং এখানে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এবং অ্যামেন্ডিং পাওয়ারের কোনো অনুমতি নাই এবং পাওয়ারও নাই। যদি থাকতো তাহলে পরে সেটা বিপ্লবী সরকার হতো, রেভলিউশনারি গভর্নমেন্ট হতো। তখন
কারো কোনো এই ব্যাপারে বক্তব্য থাকতো না, রেভলিউশনারি অর্ডার দিয়ে এগুলো সব করা যেত। কিন্তু আমরা একটা কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে যেহেতু ঢুকে গিয়েছি এবং কনস্টিটিউশনের ধারাবাহিক সরকার হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা অনেকবার বক্তব্য দিয়েছেন, যেটা কোয়াইট লেজিটিমেট, এবং সেই হিসাবেই আমরা এই সরকারের গঠিত কনসেনসাস কমিশনগুলোর সাথে বসছি এবং তাদের টার্মস অফ রেফারেন্স আছে যে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা ক্রমে যাতে এই সংস্কার কার্যক্রমের কিভাবে কি হবে, কি কি সংস্কার হবে সেটার ঐক্যমত্য পোষণের ভিত্তিতে রিকমেন্ডেশনস প্রদান করা। আজকে মাননীয় সভাপতি প্রথমেই বলেছেন যে আমরা রিকমেন্ডেশনসটা খুব অল্প সময়ের ভিতরে গঠন করে এই সরকারের কাছে দিতে চাই অন দ্য বেসিস অফ আওয়ার ঐক্যমত্য, মানে অন দ্য বেসিস অফ আওয়ার কনসেন্ট। এখন কথা উঠতেছে এই প্রসঙ্গগুলো কেন টেনে আনা হচ্ছে? কনস্টিটিউশনাল অর্ডার সম্পর্কে। তো এখানে কনস্টিটিউশনাল অর্ডার সম্পর্কে আজকে যাদের সবার বক্তব্য শুনলাম, এই কনস্টিটিউশনাল অর্ডার সম্পর্কে কেউ মেজরিটি মতামত নেই বলে আমার মনে হয়েছে, আমার ভুল হতে পারে। কিন্তু কনস্টিটিউশনাল অর্ডারের ভিত্তিতে আবার রেফারেন্ডামের কথাও বলা হয়েছে। এখন রেফারেন্ডাম যদি করতে হয় সেটা কনস্টিটিউশনাল অর্ডার করার তো কোনো প্রয়োজন নেই, কারণ জনগণ হচ্ছে সুপ্রিম ম্যান্ডেট দেওয়ার জন্য। পিপলস উইলটা প্রকাশিত হবে গণভোটের মধ্য দিয়ে। তারপরে প্রশ্ন আসি যে গণভোটের সেই ম্যান্ডেটটা, জনগণের মতামতটা কিভাবে আমাদের উপর বাইন্ডিং হয়। এখন অনেকে প্রশ্ন তুলেছে যে এই গভর্নমেন্টের যে লেজিটিমেসি আর্টিকেল 106 সম্পর্কে এসছে, সেটার রেফারেন্স টানতে গিয়ে আমার ভাই বলেছেন যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট তো 3:4 এর ভিত্তিতে একটা মতামত দিয়েছে, যেমন 13 অ্যামেন্ডমেন্টের বিষয়ে, সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গিয়েছে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারকের সমান মতামত দেওয়ার অধিকার। কিন্তু আমরা এখানে যারা বসছি, এখানে তো নাম্বার অফ পার্টিসের মতামতের ভিত্তিতে কোনো জাজমেন্ট হবে না। একটা হচ্ছে জাজমেন্ট আর একটা হচ্ছে পলিটিক্যাল এগ্রিমেন্ট। এখানে যেটা হবে সেটা পলিটিক্যাল এগ্রিমেন্ট, এবং সেটা সেই এগ্রিমেন্টটা জাজমেন্টের সাথে তুলনা করা ঠিক হবে না। এই জন্যেই আমি এই রেকর্ডগুলো রাখতেছি, কারণ আরও একটা বিষয় এসছে যে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে মেজরিটির মতামতের ভিত্তিতে নোট অফ ডিসেন্টটাকে আমরা এটা ওভার রুল করতে পারি কিনা। না, এটা হচ্ছে একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট যে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে তারা তাদের নোট অফ ডিসেন্ট অনুসারে যাবে। সেটা অঙ্গীকারনামায় সংযুক্ত করার জন্য আমি মাননীয় সভাপতিকে অনুরোধ করেছিলাম, হয়তোবা সেটা অঙ্গীকারনামায় আসতে পারে। তো সেই জন্য নোট অফ ডিসেন্টের এটা মেজরিটির ভিত্তিতে কখনো ওভাররুল করা যাবে না। এখন বিষয় হচ্ছে গণভোট 106 এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসাবে নেক্সট পার্লামেন্টে নূতন সংবিধান গ্রহণ করা যায় কিনা, এবং এই গণভোটের রায় কতটা বাধ্যতামূলক। এই চারটা আমরা ফ্যাক্ট ইন ইস্যু হিসেবে ধরতে পারি। ব্যারিস্টার সাহেব, ঠিক আছে? আমরা ফ্যাক্ট ইন ইস্যু হিসেবে এই চারটা বিষয় ধরতে পারি। 1, কনস্টিটিউশনাল অর্ডার; 2, রেফারেন্ডাম; 3, রেফারেন্ডামের ফলাফল বাইন্ডিং কিনা; 4, নিউ কনস্টিটিউশন ফর্ম করার অধিকার এই গণভোটের মাধ্যমে দেয়া যায় কিনা; 4th, এই পার্লামেন্ট সিমultaneously দুইটা ফাংশন করতে পারে কিনা। আমার মনে হয় 4টা না 5টাই বলেছি ফ্যাক্ট ইন ইস্যু। যদি আমাকে সময় দিয়ে থাকেন, আমি আপনাদের বিরক্তির উদ্রেক না করে 5টা ইস্যু অ্যাড্রেস করতে চাই, আপনাদের সময় যদি থাকে। কারণ অনেক সময় আপনারা দীর্ঘ বক্তৃতার সময় একটু বিরক্ত হয়ে যান, সেই জন্য আগে একটু অনুমতি নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এলাউড। তাইলে মনে রাখতে হবে যেন আমাদের ধৈর্যতাটা থাকে। 1 নম্বর হচ্ছে কনস্টিটিউশন অর্ডার জারি করার কোনো এখতিয়ার, কনস্টিটিউয়েন্ট পাওয়ার এই গভর্নমেন্টের নাই, অ্যামেন্ডিং পাওয়ার এই গভর্নমেন্টের নাই। সেই জন্যই এইখানে কনসেনসাসের ভিত্তিতে রিকমেন্ডেশনস দেওয়ার জন্য আমাদেরকে ডাকা হয়েছে। যদি তাই থাকতো, কোনো ডিসকাশন ছাড়া সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, অ্যামেন্ডিং পাওয়ারটা অ্যাপ্লাই করতে পারতেন এই গভর্নমেন্ট, সেটা শেষ। দ্বিতীয় হচ্ছে 106 অনুসারে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কিনা। এখানে আমার ভাই বলেছেন যে 106-এর যে মতামতটা সেটা বাধ্যতামূলক নয়।
কারণ 106 এর মতামতটা বাধ্যতামূলক কার উপর? 106 যে চান তার উপর। প্রেসিডেন্ট রেফারেন্স পাঠালে প্রেসিডেন্টের কাছে সেই মতামতটা 106 অনুসারে যাবে, এবং প্রেসিডেন্ট সেটা মানবেন কি মানবেন না সেই অপশন প্রেসিডেন্টের। কিন্তু প্রেসিডেন্ট কি শুধু 106-এ পাঠায়? প্রেসিডেন্ট তো একটা জাতীয় ইস্যু সৃষ্টি হলে যার কোনো আইনি ব্যাখ্যা সংবিধানে থাকে না, সেই বিষয়টার ব্যাখ্যার জন্যই তো সুপ্রিম কোর্টের কাছে যায়। আমি কনস্টিটিউশনাল অর্ডারের ক্ষেত্রে বলেছিলাম, যদি কনস্টিটিউশনাল অর্ডার নিতে হয় সেই বিষয়টা আগে সুপ্রিম কোর্টের কাছে জানাতে হবে, তাদের মতামতটা নিতে হবে। এই জন্যে যে কনস্টিটিউশনাল অর্ডারটা যারা করবে সেই অথরিটিটা তাদের আছে কিনা একটা প্রথম কোয়েশ্চেন হবে। দ্বিতীয় হচ্ছে সেই কনস্টিটিউশনাল অর্ডারটা জনগণ বা জুডিশিয়ারি মানতে বাধ্য কিনা সেই কোয়েশ্চেনটা তাদের কাছে যেতে হবে। তৃতীয় হচ্ছে কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, এনি সিটিজেন যখন এটা চ্যালেঞ্জ করবে তখন সেটা কোর্ট কি বলবে। এই তিনটা প্রশ্নের জন্য সেখানে আমরা যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম। এখন যদি সেই বিষয়ে একমত না হয়, নাই, কারণ 106-এ তখন আর পাঠানোর প্রয়োজনই হবে না। আমিও মনে করি 106-কে এখানে আর টেনে নিয়ে আসারও প্রয়োজন নাই। তাইলে গেল দ্বিতীয় নম্বর ইস্যু। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে দিতে পারেন, কেউ দেয় না কিন্তু। যাই হোক, কারণ এখন আমরা আসি রেফারেন্ডামটা আমরা কিসের ভিত্তিতে যাব? রেফারেন্ডামটা যাব যদি আমরা এখানে জুলাই জাতীয় সনদ 2025টা প্রণীত হয় এবং সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রকমের কোনো ম্যান্ডেটের অভাব না হয়, জনগণ সেটা যাতে সমর্থন করে কি করে না সেটার অনুমতি নেওয়ার জন্য। যেহেতু আমাদের আর্টিকেল 7 অনুসারে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস রাজনৈতিক, এবং যেহেতু তারাই সার্বভৌম, এবং যেহেতু সার্বভৌম পার্লামেন্টে তারাই গঠন করবে তাদের মতামতের ভিত্তিতে, সেই একই দিনে যদি আরেকটা ব্যালটের মাধ্যমে সেই জনরায়টা আমরা নিতে পারি, এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করাটা তাদের উপরে বাধ্যতামূলক হবে এবং সার্বভৌম ক্ষমতার একটা রায় সেখানে প্রতিফলিত হবে। তখন প্রশ্ন আসবে, এই যে আমরা ঐক্যমতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ গ্রহণ করলাম, ইনক্লুডিং দি কনস্টিটিউশনাল প্রভিশনস টু বি অ্যামেন্ডেড দেয়ার, সেই বিষয়গুলোতে আর কোনো অথরিটি তখন হস্তক্ষেপ করতে পারবে না, ইনক্লুডিং দি জুডিশিয়ারি, কারণ জনগণের সার্বভৌম মতামতের ভিত্তিতেই সেইটা ম্যান্ডেট দেয়া হচ্ছে পরবর্তী পার্লামেন্টকে যে এইটা বাস্তবায়ন করতে হবে, দিস ইজ পিপলস উইল, সেটা এক্সপ্রেসড হয়ে গেল। এখন কেউ কেউ বলছে যে সেই অ্যামেন্ডমেন্টটা 18th অ্যামেন্ডমেন্ট হলে পার্লামেন্টে সেই অ্যামেন্ডমেন্টের পরে যে ভবিষ্যতে সেটা পরিবর্তন করতে পারবে না, সেটার গ্যারান্টি কি? এখানে আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ বা অন্য যে কোনো নামেই দিই নতুন সংবিধান গ্রহণ করার জন্য, সেটা কি পরবর্তী পার্লামেন্ট বা একই পার্লামেন্টে কি আবার অ্যামেন্ডেড হতে পারে না? অবশ্যই পারে। তখন হয়তো সেই অ্যামেন্ডমেন্টটা আসবে নাম্বার 1 অ্যামেন্ডমেন্ট, তারপরে নাম্বার 2 অ্যামেন্ডমেন্ট, তখন হয়তো সেটা 19 নম্বর হবে না। এগুলার সব কিন্তু বিবেচনায় রেখেই আমরা বলছি, যদি রেফারেন্ডামটা ওই দিন হয় এবং জনগণ যদি পক্ষে দেয় এই জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য, এইটা একটা পার্মানেন্ট নেচার হবে যে এটা জনগণের রেফারেন্ডামের রায়ের ভিত্তিতে এই অ্যামেন্ডমেন্টগুলো গৃহীত হয়েছে। সুতরাং এটার লেজিটিমেসিটা নর্মাল পার্লামেন্টে যেভাবে অ্যামেন্ডেড হয় বা কনস্টিটিউশন সেই রকম হবে না, এবং সেটা আমরা জুলাই সনদ অন্তর্ভুক্ত করতে পারি যে পরবর্তী পার্লামেন্ট জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে সমস্ত সাংবিধানিক সংস্কারগুলো আনবে সেটা একটা ব্যতিক্রমধর্মী জনরায়ের ভিত্তিতে হয়েছে, সুতরাং সেটা পরবর্তী পার্লামেন্ট এইটা গ্রহণ করতে বাধ্য। এখন প্রশ্ন থাকবে, সেটা কি কখনো অ্যামেন্ডেড হবে না? হতে পারে, কারণ সাকসেসর পার্লামেন্টকে তো আমরা বাইন্ডিং করতে পারি না, এটা কোনোদিন হয় না। সেই রকম যদি কোনো সিচুয়েশন হয়, রাষ্ট্রে জনগণ যদি চায় এবং সমাজের চাহিদা অনুযায়ী, তখন সেটা অ্যামেন্ডেড হতে পারে। এখন প্রশ্ন আসলো যে এই সংসদে আমরা 2টা ফাংশন করতে পারি কিনা? অবশ্যই, সেই জন্যই তো রেফারেন্ডাম যদি না হয় তাহলে স্বাভাবিকভাবে এই পার্লামেন্টে যে কনস্টিটিউশনগুলো অ্যামেন্ডেড হবে, প্রভিশনসগুলো, সেটা নর্মাল পার্লামেন্ট যেটা করতে পারতো সেটাই করবে। কিন্তু এখানে এম্পাওয়ার করা হচ্ছে জনগণের পক্ষ থেকে যে আপনারা এগুলোই করবেন, এটা আমাদের রায়। সুতরাং সেই পার্লামেন্ট ইচ্ছা করলে তার মেজরিটির ভিত্তিতে
সেই সংবিধানটা তাদের মতো করে অ্যামেন্ডেড করতে পারবে না, এই জনরায়ের ভিত্তিতেই করতে হবে। এখানেই হচ্ছে পাওয়ারটা, এখানেই হচ্ছে রেফারেন্ডামের পাওয়ারটা। তো সুতরাং আমরা এখন একটা সলিউশনে আসতে পারি, যেহেতু আপনারা কনস্টিটিউশন পাওয়ার দিয়েছেন বলে একটা মজা করেছেন। সেই সলিউশন হচ্ছে আমরা একটা ঐক্যমত্যে আসি। জুলাই জাতীয় সনদটা যেভাবে গৃহীত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট, যে 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 দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি ম্যান্ডেট পায় সেটা তাদের মতো করে বাস্তবায়ন করবে, এবং সেইটাতে আমরা অলরেডি কিছু প্রভিশনে তো স্পেসিফিক উল্লেখ করে দিয়েছি আর্টিকেল 70-র মতো। কিন্তু যেই ইয়েটা স্বাক্ষরটা মানে জুলাই সনদটা যেভাবে সই হবে এবং যে অঙ্গীকারনামাটা যেভাবে সই হবে সেটার ভিত্তিতে আমাদের রেফারেন্ডামের কোয়েশ্চনটা প্রণীত হইতে হবে। রেফারেন্ডামের প্রশ্নটা কিভাবে হবে? যে জুলাই জাতীয় সনদ 2025-এ গৃহীত বা স্বাক্ষরিত বা ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত এই সনদের বাস্তবায়নের পক্ষে জনগণ হ্যাঁ বা না বলবে। আশা করি সারা জাতি সংস্কার চায়, তারা হ্যাঁই বলবে, আশা করি। তো সে তখন সেই কনস্টিটিউশনাল প্রভিশনটা, অন্যান্য বিষয়ে তো আপনারা এখানেই ইমপ্লিমেন্ট করতে সবাই মতামত দিয়েছে অর্ডিন্যান্স এবং অন্যান্য কিছুর মাধ্যমে, শুধু কনস্টিটিউশনাল প্রশ্নটার বিষয়ে জিজ্ঞেস করলেই হবে যে সংবিধানের এই সমস্ত মৌলিক সংস্কারের বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমতের ভিত্তিতে গৃহীত এই মতামতের পক্ষে জনগণ আছে কি নাই, হ্যাঁ বা না বলুন, সংক্ষিপ্ত একটা ব্যালট। তাতে করে রেফারেন্ডামের পারপাসটাও সার্ভ হবে। একই দিনে সেই রেফারেন্ডাম হওয়ার কারণে সেই পার্লামেন্টে বাইন্ডিং হয়ে যাবে জনরায়ের প্রেক্ষিতে, পার্লামেন্টকে এখানে বাইন্ডিং করার জন্যই রেফারেন্ডামটা, আর না হলে তো সেই পার্লামেন্ট তার ইচ্ছা মতোই করতে পারে। তো সেই জন্য আমরা এখানে এই জায়গায় আসি। তাইলে সবাইকে ধারণ করা হলো, আমরা একটা বাধ্যতামূলক সাংবিধানিক সংস্কারের পাচ্ছি জনরায়ের ভিত্তিতে, রেফারেন্ডামও আপনাদের সবারই মতামত, আমাদের সবার মতামত, সেটাও আমরা পাচ্ছি, এবং জাতীয় সংসদের নির্বাচনটাও আমরা সুষ্ঠুভাবে গ্রহণ করতে পারছি। সেই জাতীয় সংসদে এটা গৃহীত হওয়ার পরে যেহেতু আমাদের এখানে কিছু আর্টিকেলকে টাচ করতে হচ্ছে যেগুলোর জন্য রেফারেন্ডাম জনগণের প্রয়োজন, যেহেতু 142 ইন প্লেস হয়েছে বাই দ্য হাইকোর্ট ভার্ডিক্ট বাই নাও, তখন আমাদেরকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে। তখন এটা আরও শক্তিশালী হবে, যাতে করে আমরা আরও কিছু বিধান ওখানে ঢুকাতে চেয়েছি রেফারেন্ডামের জন্য, সেটাও সংশোধনীতে আসবে। সেগুলো পরিবর্তনের জন্য ভবিষ্যতে আমরা গণভোটের ব্যবস্থা করতে হবে বাধ্যতামূলকভাবে। যেমন আমরা আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ সহ আমরা এখানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছি, যাতে করে তত্ত্বাবধায়ক সরকারের বিধানেও কেউ আর খুব সহজে হাত না দিতে পারে। তো সুতরাং এই বিষয়গুলো সবই ডিসাইডেড হবে ওই রেফারেন্ডামের মধ্য দিয়ে, এবং জাতীয় সংসদের নির্বাচন রেফারেন্ডাম একই দিনে হলে আমাদের জন্য আরও একটু সুবিধা হবে যে আরেকটা বিশাল জাতীয় সংসদের মতো আরেকটা আয়োজন তার আগে করতে হচ্ছে না। ফলাফল তো একই, আগে রেফারেন্ডাম হলো ফলাফল একই, পরে একই দিনে রেফারেন্ডাম হলো ফলাফল একই, একটাই তো, জনগণ সংস্কারের পক্ষে জাতীয় সনদের পক্ষে মতামত দিচ্ছে কি দিচ্ছে না। তো সুতরাং আমার মনে হয় আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করতে চাই না। এই গভর্নমেন্টের কাছে আমরা ঐক্যমত্য কমিশনের এই সুপারিশগুলো দিতে পারি, এবং সেই সুপারিশগুলো ইনফ্যাক্ট একটাই সুপারিশ, পার্লামেন্ট ইলেকশন সাইমultaneously একই দিনে 2টা ব্যালট, এবং জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। জুলাই জাতীয় সনদে যা কিছু অন্তর্ভুক্ত করার দরকার সেটি ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে অঙ্গীকারনামা সহ, সেই প্রশ্নটা নিয়ে আমরা যাই। সুতরাং আমাদেরকে আর 106-এও যেতে হবে না, সুপ্রিম কোর্টেও যেতে হবে না, কনস্টিটিউশন অর্ডারও আমাদের করতে হবে না, এবং আমরা একটা অর্ডিন্যান্স শুধু জারি করতে হবে যে এই নির্বাচন কমিশন যে গণভোট আয়োজনের জন্য কোনো আইনি সাপোর্ট আছে কিনা, বিধান আছে কিনা, আমার মনে হয় নাই। কিন্তু একটা প্রশ্ন এখানে এসছে যে আমরা গণভোটের জন্য কি সাংবিধানিক সাপোর্টটা লাগবে? আমি মনে করি লাগবে না, কারণ রেফারেন্ডাম যেটা 142-তে দেয়া হয়েছে সেটা হচ্ছে পার্লামেন্টে যখন সেই সমস্ত বিধান সংশোধন করবে যে সমস্ত বিধানগুলোর জন্য রেফারেন্ডামের উল্লেখ আছে প্রিয়াম্বল সহ, সেগুলো যদি চেঞ্জ হয় তখন রেফারেন্ডামের জন্য আর্টিকেল 142 আসবে। কিন্তু অন্যান্য গণভোট, জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না এরকম কোনো বিধান তো সংবিধানে নাই।
সুতরাং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই রেফারেন্ডাম করার জন্য আমাকে কনস্টিটিউশন টাচই করতে হবে না আমাদেরকে, সেই গণভোট আমরা করতে পারি। আর ওই গণভোট করতে হবে যখন আমরা ওই আর্টিকেলগুলোকে টাচ করব পরবর্তীতে, তখন। এখনকার গণভোটের জন্য শুধুমাত্র একটা অর্ডিন্যান্স করে আমরা সেই গণভোটের অধিকারটা ইলেকশন কমিশনে দিতে পারি। এখন যদি তারপরেও আপনারা 106-এ মতামত নিতে পারেন, দিস ইজ ইউর উইল। আমার মনে হয় না এখানে আর 106 আনতে হবে বা সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ মাননীয় সভাপতি, আমাকে যথেষ্ট সময় দেওয়ার জন্য। সালাউদ্দিন ভাই, খান ভাই বলতে চায় আপনার দুই ছাত্র বোধহয় কোনো প্রশ্ন আছে। এখন আগে কাকে দিব? প্রশ্নের উত্তর তো আপনাকে চাইছি। আগে কাকে দিব? ঠিক আছে। আচ্ছা, জাভেদ রাসিন, অ্যাডভোকেট শিশির মনির এবং রফিকুল ইসলাম খান ভাই। না না না, অ্যাডভোকেট শিশির মনির। না কোনো পেশ না, পেশ হলো এই যে আমরা শিশির ভাই, আচ্ছা না না, আমি শুধু প্রশ্ন করছি, আমি কোনো বক্তব্য দিব না। না ঠিক আছে, একটা একটা খুব ব্রিফলি করুন। আমি ব্রিফলি, কারণ হচ্ছে যে 5টার মধ্যে আমরা 30 সেকেন্ড তো নিতে পারি। 30 সেকেন্ডের চেয়ে আর ব্রিফ কি করব? আপনি বলছেন যে 142-কে টাচ না করেই রেফারেন্ডামের আয়োজন করা যাবে। তো আমরা যে জুলাই সনদের মধ্যে সংবিধানের প্রস্তাবনায় কিছু পরিবর্তনের কথা বলছি, তো সেটা কি জুলাই সনদের অন্তর্ভুক্ত হলে সেখানে 142 টাচ হয়ে যাচ্ছে না? এখানে আমি শেষে একটু শেখায়ত করি। প্রস্তাব করা সংবিধান অ্যামেন্ডেড হয়ে যাওয়া এক কথা নয়। তো সেহেতু আমরা প্রস্তাব করছি, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ফেলছি না, ভবিষ্যতে করব, এই জন্য 142 এখানে দরকার। তখন এক্সট্রা আর্গুমেন্ট হবে হ্যাঁ। যে হোয়াট ইউ আর সেইং, আপনি যেটা ডাইরেক্টলি বলতে পারছেন না, এটা ইনডাইরেক্টলি বলছেন আর কি। মানে যে কথা আপনি সরাসরি কেন এই রেফারেন্ডামের আশ্রয় নিচ্ছেন, সংবিধানে কতগুলো পরিবর্তন করার জন্যই। এখন যদি এসে বলি আমরা যে প্রস্তাব নিচ্ছি, কিন্তু প্রস্তাবটা কি, সেইখানে তো মেরিটে টাচ করতেছে। প্রস্তাব তো ভ্যাকুয়ামে নাই, প্রস্তাব তো আমরা জানি। প্রস্তাব একটু ইন্টারভিউ করি, তাহলে কি হবে? হোয়াট ক্যানট বি ডান ডাইরেক্টলি, আমরা জনগণের কাছে প্রস্তাব করছি যে সংবিধানের এই সমস্ত বিষয়গুলো, যেটা মৌলিক বিষয়গুলো টাচ করবে, সেগুলো পরিবর্তন করতে চাই। সেটা পরিবর্তন হয়নি তো যে আমাকে 142 দিতে হবে। জনগণ যখন এটার পক্ষে রায় দিবে যে আমরা এটা পরিবর্তন করব, সেটা কি পরিবর্তন করব ওই সমস্ত আর্টিকেলগুলো, তখন তো আমাকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে 142 অনুসারে। আমি তো সেটা বলেই দিয়েছি আগে। এটাই তো বলছি আপনাকে। তাহলে তো কি হচ্ছে, প্রথম যে অপশনটা আমরা অ্যাপ্লাই করতেছি, এটার ভিতরে তো কনস্টিটিউশনের প্রস্তাবনা কেউ মানে সংশোধন করার জন্যই প্রস্তাব করছি। হ্যাঁ, আচ্ছা আমি একটু, তাহলে 142 অ্যাভয়েড করবো কি করে? না 142 তারপরে আবার হবে। শিশির ভাই, মানে যখন কনস্টিটিউশনটা আমরা অ্যামেন্ডেড করে ফেলবো, তখন তো 142-তে যেতেই হবে, সেই লেজিটিমেসিটা ওখানে আসবে। এখন আমরা করছি প্রস্তাবের জন্য একটা গণভোট হচ্ছে। গণভোটে জনগণ বলবে যে হ্যাঁ আপনারা এটা করবেন, করার পরে আমাকে আবার 142 অ্যাপ্লাই করতে হবে, বিকজ প্রিয়াম্বল সহ অন্যান্য আর্টিকেলগুলোর ক্ষেত্রে আমরা হাত দিচ্ছি। আচ্ছা সেটা তো clear? সেক্ষেত্রে সালাউদ্দিন ভাই, আমি একটু ইন্টারজেক্ট করতে বাধ্য হচ্ছি টাইমের কারণে আর কি। আপনি ইন্টারফেয়ার করবেন না, এটা সলিউশন করেন। কি এই বিষয় সলিউশন তো আমি একা করতে না পারবো না, এই যে জন্য আর কি একটু স্পেয়ার করেন। আর কোনো কোয়েশ্চেন আছে? এই প্রশ্নটা কিন্তু একবার উঠবে যে জিনিস আপনি ডাইরেক্টলি করতে পারেন না, সেই জিনিস আপনি ইনডাইরেক্টলি করার চেষ্টা করছেন। আমি আমরা যতই বলবো চাচ্ছি, করে ফেলেছি এবং করব, এই প্রশ্নটা হচ্ছে মেইন। যেহেতু করার জন্য জনগণ অনুমোদন দিচ্ছে, করার পরে আবার 142-তে যেতে হবে, সেই মৌলিক বিষয়গুলো যেহেতু আমরা টাচ করছি। তাহলে তো এই প্রশ্ন দাঁড়াবে, এই শুধু করব এইটার উপর রেফারেন্ডাম নিতে চাচ্ছেন কেন? এক ধরনের জনগণ পক্ষে আছে কিনা এই সাংবিধানিক সংস্কারগুলোর পক্ষে, যেহেতু এটা একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে, জনগণের রায় অনুসারে সেই পার্লামেন্টকে একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে, সংসদ সদস্যগুলোকে বাধ্যবাধকতা সৃষ্টি করবে, যেহেতু আর্টিকেল 7 অনুসারে জনগণ ইজ মানে সুপ্রিম পাওয়ারফুল, মানে সুভারেন অথরিটির মালিক। তো সুতরাং ওর প্রেক্ষিতে, তাদের অনুমতির প্রেক্ষিতে আমরা কনস্টিটিউশনটা গ্রহণ করলাম, এবং সেটা গ্রহণ করার পরে আবার 142 আসবে, এই জন্যই যে আমরা মৌলিক বিষয়গুলোকে টাচ করছি, ইনক্লুডিং প্রিয়াম্বল। এইটাই হচ্ছে আমার বক্তব্য। এরপরেও আমি এই পরিষদের কনসেনসাস কমিশনের নলেজের জন্য বলছি, এরপরেও আমাদেরকে গভর্নমেন্টের সমস্ত
এই গৃহীত অর্ডিন্যান্স সহ সকল কিছুর জন্য বৈধতা দিতে হবে, লেজিটিমেসি দিতে হবে চতুর্থ তফসিলে। সুতরাং এটা নিয়ে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন আসবে না। নাও আই থিঙ্ক ইউ আর স্যাটিসফাইড। এরপরেও স্যাটিসফাইড না হলে এরপরে সেকশনে যাওয়া যাচ্ছে না, আজকে যাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।